দেশের ভিতরে পরিকল্পনার দিক থেকে আমি এখন এই যে প্রকল্পগুলোর দিকে তাকিয়ে দেখছি, প্রথম দিকে যেই প্রকল্পগুলো দেখেছি সেগুলো হলো যেগুলো সংশোধনীর জন্য আমাদের কাছে আসে বা যেগুলো বা অর্থ আরও বাড়াতে হবে, সময় বাড়াতে হবে, সেজন্য আসে, সেগুলোর দিকে মনোযোগ দিচ্ছিলাম এবং সেগুলোতে দেখলাম যে এত অনিয়ম, এত টাকার অঙ্ক যা যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। কেন হয়েছে সেগুলো খুঁচিয়ে দেখতে দেখতে তো ওই ওই প্রকল্পগুলোকে কাটছাঁট করতে গিয়ে সময় গিয়েছে। এই জন্য আমাদের যে প্রকল্প বাস্তবায়নের গতি অনেক কমে গেছে। ওগুলো এখন ঠিক হয়েছে, কিন্তু তারপরে আমি লক্ষ্য করলাম যে এগুলো তো হলো যেই প্রকল্পগুলো আমাদের কাছে বা পরিকল্পনার উপদেষ্টা হিসেবে আমার কাছে আসে সংশোধনের জন্য বা টাকা বাড়ানোর জন্য বা সময় বাড়ানোর জন্য। এগুলা যদি 200-300 প্রকল্প হয়, 1000 প্রকল্প তো চলমান। এই চলমান প্রকল্পের বরাদ্দ হয়ে আছে, এগুলো চলছে। এগুলার যাকে বলে প্রজেক্ট ডাইরেক্টর, যিনি পিডি, তিনি বহাল আছেন এবং এগুলো আমাদের কাছে যাচাই বাছাইয়ের জন্য আসছে না। মন্ত্রণালয় উপদেষ্টারা লক্ষ্য করছেন না এবং পরিকল্পনা তো যাচাই বাছাইয়ের জন্য আসছে না। এখন আমি লক্ষ্য করলাম যে এগুলাই তো সবচেয়ে সমস্যা। কারণ এটা আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন দেখলাম যে আমার তো সব জায়গায় আমার ছাত্ররা আছে যাদের উপর আমি নির্ভর করি, তাদের থেকে দেখলাম যে ঠিক এই জায়গায় এই প্রকল্পে প্রচণ্ড কেনাকাটা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। কারণ তারা বুঝে গেছে, প্রজেক্ট ডাইরেক্টর যিনি বুঝে গেছেন যে কিছু দিনের মধ্যে তাকে বদলানো হবে, কারণ আমি বদলাচ্ছিলাম। তখন আমার খেয়াল হলো এনাকে আমি বন্ধ করতে পারছি না কেন। তার কারণ হলো এটা চলমান প্রকল্প, আমার কাছে এটা আসছেই না। এটা স্বয়ংক্রিয়ভাবে এটার অর্থ ছাড় হচ্ছে এবং যিনি প্রকল্প পরিচালক তিনি এই অর্থ ব্যয় করতে পারছেন, কারুর নজরেও এটা পড়ছে না। এগুলোই তো বেশি হচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে এগুলো একটু সবচেয়ে আগে আমার ধরা উচিত ছিল এবং এখন আমি সেটাই করছি। এবং এটা করতে গিয়ে কতগুলো সংস্কার করছি যেগুলো হয়তো মানুষের চোখে পড়ছে না, কিন্তু কিছু কিছু সংস্কার যেগুলো থেকে আর ফেরা যাবে না। সেটা হলো যেমন প্রকল্প যখন বাস্তবায়ন হয় তখন তো আমরা পাশ করে দেওয়ার পর সেটা একনাকেই হোক বা মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রী যিনি থাকেন তিনিই দেন। তারপর বাস্তবায়নের সময় একটা টেন্ডার হয়, এটা পারচেজ ক্রয় সংক্রান্ত কমিটিতে যায় এবং সেখান থেকে পাস হয়। ওই টেন্ডারেই তো সবচেয়ে বড় সমস্যা এবং টেন্ডারের যেই দুর্নীতি, এটাই হলো প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্নীতি। সরকারি ক্রয় আইন, এই আইনটাই পরিবর্তন করে সংশোধন করেছি। এই আইনটা এমনভাবে করা হয়েছে, এখন কিছু অল্প সংশোধনী, কিন্তু এই অল্প সংশোধনী এমনভাবে করা হয়েছে যে এতে সবাই এটা অনলাইন ভিত্তিক টেন্ডার হতেই হবে, উপজেলা পর্যন্ত, মানে শতভাগ টেন্ডার এখন অনলাইন পদ্ধতিতে হতে হবে। এই আইন হয়ে গেছে। কিছু সময় লাগবে বিধিবিধান তৈরি করতে এবং এই যাচাই বাছাই কী করে হবে সেটাও আগে যাচাই বাছাই হতো আগের পূর্ব অভিজ্ঞতা ওই মন্ত্রণালয়ে। তার মানে হলো একই সিন্ডিকেট এবং তারা আবার এমনভাবে ছিল যে প্রাক্কলিত ব্যয়ের 10 ভাগের নিচে থেকে বেশি হলে আর ডিসকোয়ালিফাই হবে। সবাই ওই একই দামে দিত, তার মধ্য থেকে ওই যার আগের অভিজ্ঞতা আছে, মানে একই মাফিয়া গ্রুপ একই মন্ত্রণালয় থেকে সমানে সব প্রকল্প পাচ্ছিল। নতুন যেই নিয়মটা হলো, এতে করে দরের পার্থক্য থাকবে, কাজেই দরের উপর যাচাই বাছাই করা যাবে। আর ওই মন্ত্রণালয়ে আগে কে কী কাজ করেছে সেটা বড় কথা না, বড় কথা হলো তার সক্ষমতা, সেটা অন্য কোথাও কাজ করে থাকলেও সেটাও দেখতে হবে। অনেক যাচ্ছে, এগুলো খুঁটিনাটি ব্যাপার, কিন্তু মোট কথা হলো যে ছোট ছোট এই ধরনের কিছু আইনের সংস্কার করলে বরং এটা আর পিছিয়ে যাওয়া যায় না। আমি এখন প্রত্যেকটা প্রকল্পে গিয়ে কিছু কিছু দুর্নীতি ধরতে পারি, আমার চোখের সামনে আসে, কিন্তু এই দুর্নীতি আমি এখন ধরলাম কিন্তু পরে আবার হবে না তা তো গ্যারান্টি নেই কোনো। কিন্তু
আমরা চাচ্ছি, আমি চাচ্ছি, আমার সহকর্মীদেরকে বলছি যে এমন কিছু সংস্কার যেটা আমরা দুর্নীতি ঠেকাতে পাই। এত বেশি দুর্নীতি চারদিকে, এটা একটা একটা করে বাছাই করে কোনো লাভ হয় না। বরং এটা করতে গেলে আমি যা দেখেছি যে সব প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। এইবারের এডিপিতে যেমন বাস্তবায়ন করার মতো, মানে এডিপির যা লক্ষ্যমাত্রা তার থেকে অনেক কম ব্যয় হবে। তার একটা কারণ হলো আমরা চোখের সামনে তো আর অপব্যয় দেখতে পারি না। কম ব্যয় হোক, তবু সেটার গুণগত মান ভালো হোক। সেটার পরে দেখা যাবে যে এডিপি কেন ছোট হলো, বাস্তবায়ন কেন হলো না, তাতে আমার কোনো ক্ষোভ নাই। তার কারণ হলো অর্থের অপচয় করে কী লাভ, যেখানে অর্থের এত টানাটানি, যেখানে পুরো বাজেটে আমাদেরকে ওই যে চলতি খাতে অনেক বেশি, ওই যে বিদ্যুৎ খাতে এবং কৃষি খাতে অনেক বেশি ভর্তুকি দিতে হচ্ছে। তার উপর এত যে ঋণ আমরা বিদেশ থেকে নিয়েছি, এগুলোর ঋণ পরিশোধ করতে হচ্ছে। কাজেই চলতি খাতে বাজেটের ব্যয় তো অনেক বেড়ে গেছে। সেখানে যে এই উন্নয়ন খাতে, প্রকল্প খাতে ব্যয় কম করছি, সেটা একদিক থেকে বাজেটের ভারসাম্যের জন্য ভালো, অন্য দিক থেকে অপচয়ও কমছে। এখন আমাদের চিন্তা হলো যে এমন কিছু সংস্কার করা যেটা নিয়মের সংস্কার, যেটা আইনের সংস্কার, যেখান থেকে পিছনে ফিরে আসা যাবে না। সেটা করলে বরং সেটা আরও টেকসই হবে। সেটা যেমন, আরেকটা হলো যে প্রকল্প যখন যাচাই বাছাই হয়, যখন মন্ত্রণালয়ের প্রকল্প তৈরি হয়, তারপর সেখান থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে এসে দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা মিলে যাচাই বাছাই করেন, তারপর সেটা আবার মূল্যায়ন করা হয়, তারপর সেটা কতগুলো ধাপ পেরিয়ে তারপর পরিকল্পনা উপদেষ্টা বা মন্ত্রীর কাছে আছে, তিনি 50 কোটি টাকার কম হলে নিজেই এটা অনুমোদন দিতে পারেন, অথবা একনেকে যেতে হয় অনুমোদনের জন্য। কিন্তু এই প্রক্রিয়াটা, ওটা তো বললাম প্রকল্প বাস্তবায়নের সময়ের যে অনিয়ম হয়, দুর্নীতি হয়। আর এই প্রক্রিয়ার মধ্যে প্রকল্প তৈরির সময়ই তো অনেক সময় দেখা যায় যে যেখানে রাস্তা হওয়া দরকার তার থেকে ঘুরিয়ে অন্যদিকে রাস্তা করা হচ্ছে। যেই রেল স্টেশনে, যেই নতুন রেল স্টেশন, আসলে ওইটা একটা বিরান জায়গা যেখানে জনবসতি নাই, কিন্তু মন্ত্রীর একটা বাড়ি আছে, সেখানে একটা নতুন তকতকে বড় রেল স্টেশন বানিয়ে দেওয়া হলো। তো এগুলো তো প্রকল্প তৈরির সময় ধরতে হয়। এখন প্রকল্পের কর্মকর্তারা সবই বোঝেন। আমি যখন বলি যে আপনাদের এই নিয়মগুলো, এগুলো তো সব ঠিক আছে, আমাকে বোঝাচ্ছে যে এইভাবে হয়, এখানে যাচাই বাছাই, এখানে বাইরের থেকে পরামর্শক আসে, পরিবেশ দেখা হয়, সবই দেখা হয়। আমি বললাম কোন জায়গাতে মন্ত্রী বলেন যে না এরকম হবে না, ওই রকম হবে, এই জায়গাটা আমাকে দেখান তো, কোথায় হয় এটা। তখন ওরা ঠিক বলতে পারে না, বলে তো তখন আমি বললাম দেখেন এসব বলে লাভ নাই। আমি যখন নিজে 1996 সালে এই 3 মাসের জন্য ছিলাম, অর্থ পরিকল্পনার দায়িত্ব ছিলাম, তখন আমার মনে হয়েছিল যে বারডেমের একটা নতুন ভবন তৈরি, এটা ওই ইয়েতে ছিল না, অ্যাপ্রুভড ছিল না এডিপির মধ্যে। তবু আমি বলেছি এটা ঢোকাতে হবে। তখন পরিকল্পনার মন্ত্রণালয়ে এসে বলা হয়েছিল, নিচের দিক থেকে আপত্তি হয়েছিল যে এটা তো দেওয়া যাবে না, কারণ এটা তো নাই, এটা নিয়ম বহির্ভূত। তখন ওখানকার যিনি ভারপ্রাপ্ত পরিকল্পনার মেম্বার, সেক্রেটারি, উনি বললেন যে না, এটা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের, এটা দিতেই হবে। তো দেওয়া হয়েছিল। আমি সেটাতে কোনো অন্যায় বোধ করিনি, কারণ আমি জানি যে সেই প্রকল্পটা আসলেই খুব ভালো প্রকল্প। কাজেই একটা ভালো প্রকল্প জোর করে একটু অনিয়ম করে হলেও দিতে ক্ষতি নেই। কিন্তু আসলে তো তা হয় না। আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক প্রকল্প জোর করে দেওয়া হয়। আমি জানতে চেয়েছিলাম, আমি যে জোর করে দিলাম, সেই রকম রাজনৈতিক মন্ত্রীরা কখন আপনাদেরকে কোন জায়গায় জোর করে দেয় সেটা আমাকে দেখান। তখন এখন যে নতুন নিয়ম হচ্ছে, সেটা হলো বাধ্যতামূলকভাবে সবগুলা প্রকল্প অনলাইনে, প্রকল্প পরিপত্র তৈরি থেকে আরম্ভ করে যত প্রক্রিয়া, এবং সেখানে কে কীভাবে কমেন্ট করেছে,
কার কিভাবে পরামর্শ নেওয়া হয়েছে, বিভিন্ন পর্যায়ে যে আলোচনাগুলো সেগুলো ডকুমেন্ট, সেগুলো আপলোড করা হবে লিঙ্কের মাধ্যমে। আর প্রকল্পের সব খুঁটিনাটি সব কিছু অনলাইনে একটা প্রকল্পে একটা বাটন টিপ দিলে এর সাথে যত কাগজপত্র আছে এবং আনুষঙ্গিক যত ব্যাকগ্রাউন্ড রিপোর্ট আছে সবই দেখা যাবে। এখন আমি যেটা এখনও জানি, এটার কাজটা শুরু হয়েছে, কিছু প্রকল্প এভাবে হয়ে যাচ্ছে। কেউ বলতে পারছে না, আমিও ঠিক জানি না যে এগুলোর মধ্যে কোনগুলো আসলে গোপনীয় আর কোনগুলো প্রকাশ্য হওয়া উচিত। আমি নিজে ব্যক্তিগতভাবে কেউ কিন্তু এখনকার যারা কর্মকর্তা এনারা কেউ ধারণা নেই এটা গোপনীয় কোথায় আর গোপনীয় না কোথায়। সবসময় গোপনীয় হয়ে আসছে, কাজেই এটা গোপনীয় ধরা হচ্ছে। কিন্তু আমি দেখলাম যে এর মধ্যে গোপনীয় কিছুই থাকার কথা না। যাদের উপকারভোগী তাদের তো দেখতেই হবে, তাদের সাথে তো পরামর্শ করতেই হবে। যাদেরকে বিভিন্ন পর্যায়ে যেসব পরামর্শক আসে, যেসব পরিবেশবিদ আসে, তারা কী বলেছেন সেটা তো রেকর্ডেড থাকলে সেটা প্রত্যেকের দেখাই উচিত। তারপরও প্রকল্পটা পাশ হলো কী যুক্তিতে, সেই যুক্তিগুলো আছে, সেগুলো তো নথিবদ্ধ আছে, সেগুলো সবাই দেখলে অসুবিধা কী? হয়তো বিদেশিদের সাথে কিছু চুক্তি হতে পারে, যেসব চুক্তিতে কিছু গোপনীয়তা থাকতে পারে, আমি জানি না। এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। কিন্তু প্রথম কাজটা হলো এই সবগুলোকে অনলাইনে নিয়ে আসা, সেই কাজটা শুরু করছি।